প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমি আমার ইউটিউব চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আমার আগের ভিডিওতে আমি লার্জ ইন্টেস্টাইনের ইন্ট্রোডাকশন নিয়ে আলাপ করেছি। আজকে সেই সংক্রান্ত দ্বিতীয় ভিডিও। এখানে আমি স্পেসিফিক্যালি পার্ট বাই পার্ট লার্জ ইন্টেস্টাইন নিয়ে আলাপ করব। সো দিস ইজ দ্য লার্জ ইন্টেস্টাইন পার্ট 2। At first আমরা জানি large intestine start from the cecum. Ileum শেষ হবে at the ileocecal junction, then cecum start, and by the cecum large intestine start. Cecum হচ্ছে তার মানে cecum is the large dilated blind sac at the commencement of large intestine. Large intestine এর একদম শুরুতে যে একটা লার্জ এবং ডাইলেটেড ব্লাইন্ড স্যাক পাওয়া যায়, তার নামই হচ্ছে সিকাম। সিকাম থাকে কোন জায়গায়? আমাদের বডিতে সিকাম থাকে রাইট ইলিয়াক ফসাতে। দিস এরিয়া ইজ কল্ড রাইট ইলিয়াক ফসা, এবং সে থাকে হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্টের লেফট হাফ, ল্যাটারাল হাফের উপরে, অ্যাবাভ ল্যাটারাল হাফ অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ওকে, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয় বাই দ্য ট্রান্সটিউবারকুলার প্লেন, রাইট ল্যাটারাল প্লেন এন্ড ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে। বেসিক্যালি এই সিকাম থাকে এই সেই ট্রায়াঙ্গেলের মাঝে। The triangle formed by transtubercular plane, right lateral plane and inguinal ligament. এখানেই সিকামের লোকেশন। সিকাম কার কার সাথে কমিউনিকেট করে? Above, cecum communicate করে with the ascending colon, and medially cecum communicate with two structure. One is the ileum, another one is the vermiform appendix. So আমরা এখানেও দেখতে পারি, this is the opening of the vermiform appendix, that is অরিফিস অফ দি অ্যাপেন্ডিক্স বলা হচ্ছে। ঠিক আছে, এটা দিয়ে, এই অরিফিস দিয়ে সে অ্যাপেন্ডিক্সের সাথে কমিউনিকেট করে। দিস ইজ দ্য আইলিওসিকাল অরিফিস থ্রু হুইচ সিকাম কমিউনিকেট উইথ দ্য আইলিয়াম, এন্ড অ্যাবাভ এই লাইনের উপরে সিকাম কমিউনিকেট করে উইথ দ্য অ্যাসেন্ডিং কলন। সো এই তিনটার সাথে সিকামের কমিউনিকেশন আছে। নাও সিকামকে কেন সিকাম বলে? দ্য ওয়ার্ড সিকাম কামস ফ্রম দ্য Latin word sica. Sica means sica মানে হচ্ছে ব্লাইন্ড। যেহেতু সিকামটা একটা ব্লাইন্ড স্যাক at the commencement of the large intestine, এই জন্য সিকামকে ব্লাইন্ড শব্দ থেকে বলা হচ্ছে এটাকে সিকাম। সিকাম মানেই হচ্ছে ব্লাইন্ড। যে কোনো জায়গায় কোনো ব্লাইন্ড স্যাক থাকলেই কিন্তু বা ব্লাইন্ড কোনো স্পেস থাকলে, পাউচ বা ক্যাভিটি থাকলে, তাকে আমরা সিকাম বলতে পারি। যেমন base of the skull between crista galli and frontal crest, সেখানে একটা foramen cecum আছে। এটা হচ্ছে foramen cecum of the base of the skull. টাঙের মাঝে foramen cecum আছে, foramen cecum of tongue. Then brain stem এর মাঝে foramen cecum আছে। এই যে anterior median fissure আর pontomedullary junction বা pontomedullary sulcus, তার মাঝখানে এখানে যে স্পেসটা থাকে তাকেও বলে foramen cecum। সো আমরা এরকম একটা তো মূল সিকাম আছে, তাছাড়া 3টা ফোরামেন সিকাম পাই আমাদের বডিতে। আবার সিকামের একটা সিনোনিম আছে, সেটা হচ্ছে টিফলস। যেমন সিকামে ইনফেকশন হলে সিকাইটিস অর টিফলাইটিস বলা যেতে পারে। অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশনকে নরমালি আমরা জানি অ্যাপেন্ডিসাইটিস বলে, বাট এটাকে পেরিটিফলাইটিসও বলা হয়। হাউএভার টিফলস অলসো মিন ব্লাইন্ড। টিফলস মানেও কিন্তু ব্লাইন্ড। এই শব্দগুলো আবার টাইফয়েড বা টাইফাসের সাথে রিলেটেড। টাইফয়েড বা টাইফাস মিন্স হচ্ছে স্মোক। স্মোক যাদের টাইফয়েড ফিভার হয় বা টাইফাস ফিভার হয়, তাদের মাঝে ডিসওরিয়েন্টেশন ডেভেলপ করে, মেন্টাল ডিসওরিয়েন্টেশন। তাদের মেন্টাল কন্ডিশনটা তখন স্মোকি হয়ে যায়। এই স্মোকি মেন্টাল কন্ডিশন হয় বলেই তাদেরকে স্মোক শব্দের গ্রিক ওয়ার্ড হচ্ছে টাইপাস। সুতরাং টাইপাস এখান থেকে আসছে, বা টাইফয়েড এখান থেকে আসে। আর টাইপাস বা টাইফয়েড থেকে আলটিমেটলি টিফলস শব্দ আসছে। টিফলস মিন্স ব্লাইন্ড। সিকামের ডাইমেনশন কত?
ডাইমেনশন মানে লেংথ, ব্রেডথ এগুলো কত। সিকামের লেংথ হচ্ছে 6 সেন্টিমিটার আর ব্রেডথ হচ্ছে 7.5 সেন্টিমিটার। নরমালি লেংথ বেশি হয়, ব্রেডথ কম হয় যে কোনো স্ট্রাকচারের, কিন্তু সিকাম একটা মানে ডিফারেন্ট বিষয়। সিকামের ক্ষেত্রে লেংথ কম, ব্রেডথ বেশি। এরকম স্ট্রাকচার আমাদের বডিতে আর কয়েকটা আছে, যেমন 3টা পি: প্রস্টেট, পন্স, পিটুইটারি গ্ল্যান্ড। প্রস্টেট, পন্স, পিটুইটারি এগুলোতেও সেম ঘটনা ঘটে। দ্যাট ইজ এদের ব্রেডথের তুলনায় লেংথটা কম থাকে, ব্রেড বেশি থাকে। তাছাড়া থাইরয়েড গ্ল্যান্ডে ইসথমাস, দেন হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, এগুলোরও কিন্তু লেংথের তুলনায় ব্রেড বেশি হয়। নাও আমরা জানতে চাই সিকামের শেপ কেমন এবং টাইপ কেমন। প্রথমে আমরা একটু ডেভেলপমেন্টটা দেখে যাচ্ছি। দিস ইজ দ্য মিডগাট লুপ, দিস ইজ দ্য মিডগাট লুপ। এই মিডগাট লুপের দুটো সেগমেন্ট আছে, আমি একটু দাগ দিয়ে দেখাচ্ছি। দিস ইজ দ্য মিডগাট লুপ। Okay. This midgut loop has two parts. One is the pre-arterial segment or cephalic limb. This one is the pre-arterial segment or cephalic limb. আর এই সেগমেন্টটা হচ্ছে তার নাম হচ্ছে কোডাল লিম্ব। আমি গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি। দিস ইজ দ্য পোস্ট আর্টারিয়াল সেগমেন্ট, যার নাম হচ্ছে কোডাল লিম্ব। এই পোস্ট আর্টারিয়াল সেগমেন্ট থেকে একটা পাউস, একটা বার্ডিং তৈরি হচ্ছে, একটা বার্ড তৈরি হচ্ছে। এই বার্ডের নাম হচ্ছে সিকাল বার্ড। এই সিকাল বার্ড থেকেই কিন্তু সিকাম ডেভেলপ করে। নট অনলি সিকাম, সিকাম উইথ অ্যাপেন্ডিক্স। সুতরাং আমরা যদি এরকম দেখি, দিস ইজ দ্য পোস্ট আর্টারিয়াল সেগমেন্ট বা কোডাল কোডাল লিম্ব, তাহলে একটা বার্ড তৈরি হচ্ছে, যে বার্ডের নাম হচ্ছে সিকাল বার্ড। এই সিকাল বার্ডের প্রক্সিমাল পোর্শনটুকু ডাইলেট করে আর ডিস্টাল পোর্শনটা নেরো থেকে যায়। এইভাবেই আলটিমেটলি তৈরি হয় হচ্ছে সিকাম এন্ড অ্যাপেন্ডিক্স। সো সিকাম ফর্মস ফ্রম দ্য proximal dilated part of the sickle bud, and appendix forms from the distal narrow part of the sickle bud. এই হচ্ছে সিকাম এন্ড অ্যাপেন্ডিক্স এর ডেভেলপমেন্ট। এট ফার্স্ট ডেভেলপমেন্টের একদম শুরুতে সিকামটা দেখতে কেমন দেখায় আমরা দেখছি। দিস ওয়ান, এটা হচ্ছে, এটাকে বলা হয় ফিটাল টাইপ অফ দি সিকাম, ফিটাল টাইপ অফ সিকাম। এখানে সিকামটাকে কনিক্যাল দেখাচ্ছে, কোনের মতো, এবং সে কোনের টিপটা ইলংগেটেড হয়ে অ্যাপেন্ডিক্স তৈরি করছে। এটাকে বলা হয় ফিটাল টাইপ অর কনিক্যাল টাইপ অর টাইপ 1 সিকাম। 2 নম্বর হচ্ছে এটাকে বলা হয় কোয়াড্রেট টাইপ অর ইনফেন্টাইল টাইপ। ইনফেন্টদের ক্ষেত্রে এই টাইপটা পাওয়া যায়। ফিটাল টাইপটা অ্যাডাল্টে কারো কারো ক্ষেত্রে পাওয়া যেতে পারে ফিটাল টাইপ। সব ফিটাসের টাইপই ফিটাল টাইপ, কিন্তু অ্যাডাল্টের মাঝে এই টাইপটা পাওয়া যাওয়ার কথা না। মাত্র 1% ক্ষেত্রে ফিটাল টাইপ অফ সিকাম পাওয়া যায় অ্যাডাল্টে। আর ইনফেন্টাইল টাইপ, এটা অ্যাডাল্টে পাওয়া যাওয়ার কথা 2% ক্ষেত্রে, 2%-এ ইনফেন্টাইল টাইপ পাওয়া যায়। কি হয়, এই যে অ্যাপেন্ডিক্স এর দুই পাশে সিকামের যে পার্ট গুলো আছে, এগুলো প্রথমে এক্সপান্ড করে করে সেকিউল তৈরি করে। এটা হচ্ছে রাইট সেকিউল আর এটা লেফট সেকিউল। সো ইকুয়াল দুটো সেকিউল তৈরি হলো, আর দুই সেকিউল যেখানে মিট করে সেখান থেকে অ্যাপেন্ডিক্সটা রাইজ করছে। সুতরাং এটাকে বলে ইনফ্যান্টাইল টাইপ অর কোয়াড্রেট টাইপ। এরপরে দেখা যাক, এটা হচ্ছে টাইপ 2। দেন আসলো টাইপ 3। এই রাইট সাইডে যে সেকিউলটা ছিল সেটা এক্সেস গ্রো করলো, তৈরি করলো রাইট সিকাল পাউচ। আর লেফট সাইডে যে পাউচটা, সেটা অত বেশি গ্রো করে নাই, খুব বেশি গ্রো করে নাই। সুতরাং এইটাকে বলে অ্যাডাল্ট টাইপ অফ দি সিকাম। এটাই নর্মাল টাইপ অফ দি সিকাম অর টাইপ 3 সিকাম। এটা প্রায় 90% ক্ষেত্রে এরকম সিকাম পাওয়া যায়, 90% ক্ষেত্রে। দেন ফাইনালি আরেকটা টাইপ হচ্ছে, এটাকে বলে এক্সাজারেটেড টাইপ অর টাইপ 4 সিকাম। এখানে কি হয়, রাইট রাইট যে সিকাল পাউচ সেটা মোর এন্ড মোর গ্রো করে, লেফট সিকাল পাউচ প্রায় অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, নাই, এখানে দেখাই যাচ্ছে না। আইলিয়াম এবং অ্যাপেন্ডিক্স এর যে জাংশন, এগুলো একদম গায়ে গায়ে লেগে আছে, এখানে কোনো লেফট সিকাল পাউচ নাই। সুতরাং এইটাকে বলে এক্সাজারেটেড টাইপ অফ দি সিকাম। এই টাইপের সিকাম আমরা পাবো 4% ক্ষেত্রে। 4% ক্ষেত্রে এক্সাজারেটেড টাইপ অফ দি সিকাম পাবো, যেখানে রাইট সিকাল পাউচটা মোর এন্ড মোর এক্সপান্ড করে যায়, আর লেফটটা প্রায় থাকেই না।
সো ৪ রকমের সিকাম পাওয়া যায়। একটা হচ্ছে ইনফ্যান্টাইল টাইপ, একটা হচ্ছে ফিটাল টাইপ, ইনফ্যান্টাইল টাইপ, তারপরে নরমাল টাইপ, আর এটা হচ্ছে এক্সাজারেটেড টাইপ। ৪ ধরনের সিকাম আমরা ৪ টা শেপে সিকাম পেতে পারি। নাও চলে আসলাম সিকামের পেরিটোনিয়াল রিলেশনকে। আমি ইন্ট্রোডাক্টরি যে ১ম ভিডিওটা ছিল সেখানে বলেছিলাম যে সিকাম হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, যদিও তার কোনো মেসেঞ্টারি থাকে না। কিন্তু কথাটা এরকম হবে 90% ক্ষেত্রে সিকাম হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, 90% ক্ষেত্রে। কিন্তু 10% ক্ষেত্রে দেখা যায় সিকামের পোস্টেরিয়র সারফেসের আপার পার্টে কোনো পেরিটোনিয়াম থাকে না। আপার পার্ট অফ পোস্টেরিয়র সারফেসটা নন পেরিটোনিয়াল, যেটা ডাইরেক্টলি ফাসা ইলিয়াকার উপরে থাকে। এটা 10% ক্ষেত্রে। বাট 90% ক্ষেত্রে সিকাম কিন্তু ইন্ট্রাপেরিটোনিয়াল। এখন দেখি আমরা পেরিটোনিয়াল রিলেশনশিপ। সিকামের রিলেশনে আমরা কয়েকটা পেরিটোনিয়াল ফোল্ড পাই, শুধু নামগুলো দেখে যাচ্ছি। একটা হচ্ছে সুপিরিয়র আইলিওসিকাল ফোল্ড, এই যে এই ফোল্ডটা, দিস ইজ দ্য সুপিরিয়র আইলিওসিকাল ফোল্ড বলে। এই ফোল্ডের মাঝে একটা ব্লাড ভেসেল থাকে, সেই ব্লাড ভেসেলটার নাম এন্টেরিয়র সিকাল আর্টারি। যেহেতু এই ফোল্ডের মাঝে একটা আর্টারি থাকে, এই জন্য এই ফোল্ডের আরেক নাম হচ্ছে ভাস্কুলার ফোল্ড অফ দ্য সিকাম। আরেকটা সিকামের ফোল্ড পাওয়া যাবে, তার নাম ইনফিরিয়র আইলিওসিকাল ফোল্ড। দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র আইলিওসিকাল ফোল্ড। ওকে, এই ইনফিরিয়র আইলিওসিকাল ফোল্ডে কোনো প্রকার ব্লাড ভেসেল থাকে না, এই জন্য এটাকে বলা হয় ব্লাডলেস ফোল্ড অফ ট্রেভিস, ব্লাডলেস ফোল্ড অফ দি ট্রেভিস। আর সিকামের পিছন দিকে আরেকটা ফোল্ড পাওয়া যায়, তার নাম সিকাল ফোল্ড। এই তিনটা আমরা পেরিটোনিয়ামের ফোল্ড সিকামের রিলেশনে পাই। সিকামের আমরা এখন একটু ভিসেরাল রিলেশন জানতে চাই। পেরিটোনিয়াল তো আলাপ করে ফেলেছি, এখন ভিসেরাল রিলেশন। সিকামের এন্টিরিয়রলি আমরা দেখব সিকামের সামনে কি থাকে। সিকামের সামনে থাকবে হচ্ছে নাম্বার 1 থাকে হচ্ছে এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, দেন থাকে তারপরে থাকবে হচ্ছে এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ছাড়া কয়েলস অফ দি ইন্টেস্টাইন পাওয়া যাবে, কয়েলস অফ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইনের কয়েল, গ্রেটার ওমেন্টাম পাওয়া যাবে, আর এন্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। এই স্ট্রাকচার গুলো সিকামের সামনে পাওয়া যায়। এবার আমরা সিকামের পোস্টেরিয়রলি কি কি থাকে। প্রথমে আমরা এখানে ছবিটা একটু বোঝানোর জন্য আমি একটু দেখাচ্ছি। এটা হচ্ছে লাম্বার ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা থেকে আইলিয়াকাস এই সোয়াস মেজর রাইজ করলো, আর আইলিয়ামের ইলিয়াক ফসা থেকে আইলিয়াকাস রাইজ করলো। সো এই দুটো মাসল থাক পিছনে, মানে সিকামের পিছনে পাওয়া যাবে আইলিয়াকাস এন্ড সোয়াস মেজরকে। তারপরে সোয়াস মেজর মাসলের মধ্য দিয়ে ভিতরেই আমরা জানি লাম্বার প্লেক্সাস তৈরি হয়, লাম্বার প্লেক্সাসটা ফর্ম করে সোয়াস মেজর মাসলের সাবস্টেন্সের মধ্যে, এবং নার্ভগুলো আলটিমেটলি এই মাসলটাকে পায়ার্স করে বের হয়ে আসে। যেমন জেনিটোফিমোরাল নার্ভটাকে দেখছি আমরা পায়ার্স করে, মাসলটাকে পায়ার্স করে বের হতে, দেন ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই, দেন ফিমোরাল নার্ভ, এগুলো বের হয় এই সোয়াস মেজরের ল্যাটারাল মার্জিনের রিলেশনে আমরা পাই। এই সবগুলো নার্ভই আমরা দেখব পিছনে থাকে। তো ৩টা নার্ভ আমরা পেলাম। ৩টা নার্ভকে পেলাম হচ্ছে সিকামের পিছনে। একটা হচ্ছে জেনিটোফিমোরাল নার্ভ, দেন ফিমোরাল নার্ভ, দেন ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই, ৩টাকে। তাছাড়া একটা ব্লাড ভেসেল পাওয়া যায়, দিস ইজ দ্য অ্যাবডোমিনাল এওর্টা। অ্যাবডোমিনাল এওর্টা ভাগ হয় ইনিশিয়ালি, একটা হচ্ছে কমন ইলিয়াক, রাইট এন্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। কমন ইলিয়াক আবার ভাগ হয়, একটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক, আর একটা চলে যাবে ভিতরে ইন্টারনাল ইলিয়াক। সো আমরা এক্সটার্নাল ইলিয়াক আর্টারিটাকে কিন্তু সিকামের পিছনে দেখছি। এই হচ্ছে সিকামের আউটলাইন দেখানো হচ্ছে। তাছাড়া অ্যাবডোমিনাল এওর্টার একটা ল্যাটারাল ব্রাঞ্চ হচ্ছে গোনাডাল ভেসেল, রাইট গোনাডাল ভেসেল। এই রাইট গোনাডাল ভেসেলও কিন্তু সিকামের পিছনে থাকে। তাহলে সিকামের পিছনে কি থাকে? দুটো মাসল থাকে, একটা হচ্ছে ইলিয়াকাস, সোয়াস মেজর, ৩টা নার্ভ থাকে। নার্ভগুলো কি কি? জেনিটোফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ এন্ড ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই, গেল ৫টা। আর দুটো ভেসেল থাকে, একটা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি আর রাইট গোনাডাল ভেসেলস। এই স্ট্রাকচার গুলোকে আমরা দেখবো ৭টা জিনিস সিকামের পোস্টেরিয়র রিলেশনে পাবো। নাও আমরা ইন্টেরিয়র অফ দি সিকাম দেখব। সিকামের ভিতরের দিক যদি দেখি তাইলে কেমন দেখা যাবে।
সিকামের ইন্টেরিয়রলি আমরা দুটো ওপেনিং দেখব। একটাকে বলে আইলিওসিকাল ওপেনিং, আইলিওসিকাল ওপেনিং এইটা। এবং এই আইলিওসিকাল ওপেনিং দিয়ে সে আইলিয়ামের সাথে কমিউনিকেট করে। এখানে একটা ভালভ তৈরি হতে দেখা যায় যার নাম আইলিওসিকাল ভালভ। এই ভালভের আছে দুটো লিপ। দিস ওয়ান ইজ দ্য আপার লিপ অফ দ্য আইলিওসিকাল ভালভ, দিস ইজ দ্য লোয়ার লিপ অফ দ্য আইলিওসিকাল ভালভ। সো দুটো লিপ আছে। আপার লিপটা থাকে হচ্ছে আইলিও কোলিক জাংশনে, আইলিয়ামের সাথে কোলনের যে জাংশন, সেই জাংশন বরাবর থাকে হচ্ছে আপার লিপ, এবং আপার লিপটা নিয়ারলি হরাইজন্টাল। আর লোয়ার লিপটা থাকে আইলিওসিকাল জাংশনে, আইলিয়াম আর সিকামের জাংশনে। দিস ইজ দ্য লোয়ার লিপ। লোয়ার লিপটা হচ্ছে কনকেভ ডাউনওয়ার্ড, নিচের দিকে কনকেভ। আপার লিপটা কিন্তু হরাইজন্টাল। ওকে। এবং এবং দুই লিপ যেখানে মিট করে সেখানটা আরেকটু প্রজেকশন হয়ে তৈরি করে ফ্রেনুলাম। সো দিস ইজ দ্য রাইট সিকাল ফ্রেনুলাম, দিস ইজ দ্য লেফট সিকাল ফ্রেনুলাম। সো এইভাবেই ভালভটা তৈরি হয়। এটাকে বলে আইলিওসিকাল ভালভ অর ভালভ অফ বাউহিন। আইলিওসিকাল ভালভের কাজ কি? দুটো কাজ আছে আইলিওসিকাল ভালভের। একটা হচ্ছে ইট কন্ট্রোল এন্ট্রি অফ দি আইলিয়াল কন্টেন্ট ইনটু সিকাম। সিকামের মাঝে আইলিয়াম থেকে সিকামে কন্টেন্ট আসাটাকে রেগুলেট করে। দুই নাম্বার হচ্ছে ইট প্রিভেন্ট ব্যাকফ্লো অফ দ্য কন্টেন্ট ইনটু আইলিয়াম ফ্রম দ্য সিকাম। মানে কি, সিকাম থেকে কোনো কন্টেন্ট যাতে আইলিয়ামে ফেরত যেতে না পারে তার জন্য সে ব্যবস্থা করে। তার মানে হচ্ছে আইলিওসিকাল জাংশন ভালভের দুটো কাজ। একটা হচ্ছে সে আইলিয়ামের কন্টেন্টকে সিকামে আসাটাকে রেগুলেট করে, কন্ট্রোলড ওয়েতে আসতে হেল্প করে। দুই নাম্বার হচ্ছে সিকামের কন্টেন্ট যাতে আইলিয়ামে চলে যেতে না পারে সেটাকে বাধা দেয়, প্রিভেন্ট রিফ্লাক্স অফ দি সিকাল কন্টেন্ট ইনটু আইলিয়াম। সো দুটো কাজ হচ্ছে এইখানে। দেন আমরা পাই হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের আরেকটা ওপেনিং আমরা সিকামের ইন্টেরিয়রে পাই, সে যাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার ওরিফিস। এই অ্যাপেন্ডিকুলার ওরিফিসের এখানে একটা সেমিলুনার ভালভ পাওয়া যায়, যে ভালভের নাম হচ্ছে ভালভ অফ গার্লেক। ভালভ অফ গার্লেক, এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার ওরিফিসের মাঝে আমরা এরকম ভালভটা পাই। সো আমরা ইন্টেরিয়র অফ দি সিকামে দুটো ওপেনিং পাই, দুটো ওপেনিং এ দুটো ভালভ বা স্পিংটারের মতো পাই। একটা হচ্ছে আইলিওসিকাল ভালভ আর একটা ভালভ অফ গার্লেক। ওকে। নাও ব্লাড সাপ্লাই, লিম্ফেটিক ড্রেনেজ অফ দি সিকাম জানতে চাই। সিকামের ব্লাড সাপ্লাই দিবে হচ্ছে, আমরা একটা ডায়াগ্রাম দেখছি, দিস ইজ দ্য সিকাম। এইটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে আইলিওকোলিক আর্টারি রাইজ করে। কেউ কেউ বলে আইলিওসিকাল আর্টারি, কেউ বলে আইলিওকোলিক আর্টারি, সেম কথা। সেই আইলিওসিকাল আর্টারির এইবার চলে আসলো। এই আইলিওসিকাল আর্টারি থেকে মাল্টিপল ব্রাঞ্চ আসবে। এক নাম্বার সিকামের জন্য ব্রাঞ্চ আসবে দুটো, এন্টেরিয়র সিকাল ব্রাঞ্চ, পিছনে পোস্টেরিয়র সিকাল ব্রাঞ্চ। তাছাড়া আমরা দেখব আরেকটা ব্রাঞ্চ আসে, সেটা হচ্ছে আইলিয়ামের জন্য, তার নাম আইলিয়াল ব্রাঞ্চ। আর পোস্টেরিয়র সিকাল আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসে ফর দ্য অ্যাপেন্ডিক্স। হাউএভার আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, তাহলে সিকাম ব্লাড সাপ্লাই পায় by the anterior cecal and posterior cecal branch of the ileocholic artery. সো এই হচ্ছে সিকামের ব্লাড সাপ্লাই। সিকাম মিডগার্ড ডেরিভেটিভ, এই জন্য সিকামের সাপ্লাইটা আসবে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে। সুপিরিয়র মেসেন্টেরিকের যে ব্রাঞ্চ সাপ্লাই দিবে তার নাম আইলিওকোলিক আর্টারি। সেই আইলিওকোলিক আর্টারির দুটো ব্রাঞ্চ, একটা হচ্ছে এন্টেরিয়র সিকাল আর এটা হচ্ছে পোস্টেরিয়র সিকাল আর্টারি। এই দুই আর্টারি আলটিমেটলি আইলিয়ামকে ব্লাড সাপ্লাই, সিকামকে ব্লাড সাপ্লাই দিবে। আমি বলেছিলাম যে আইলিওসিকাল বা আইলিওকোলিক আর্টারি এর বাইরে টার্মিনাল পার্ট অফ দি আইলিয়ামকে সাপ্লাই দিবে, অ্যাপেন্ডিক্সকে সাপ্লাই দিবে, আর সাপ্লাই দেয় প্রক্সিমাল পার্ট অফ দি অ্যাসেন্ডিং এওরটা, অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলনের প্রক্সিমাল পার্টকেও সাপ্লাই দেয়। চারটা জিনিসকে ব্লাড সাপ্লাই দেয় আইলিওকোলিক আর্টারি: সিকাম, টার্মিনাল পার্ট অফ দি আইলিয়াম, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স আর প্রক্সিমাল পার্ট অফ দি অ্যাসেন্ডিং কোলন। এই স্ট্রাকচার গুলোকে সাপ্লাই দেয় হচ্ছে আইলিওকোলিক আর্টারি। দেন ভিনাস ড্রেনেজ যদি আলাপ করতে হয় সিকামে, আইলিয়াম এবং সিকামে, মানে সিকামের ভিনাস ড্রেনেজ,
সিমিলার এন্টেরোসিকাল ভেইন, পোস্টেরোসিকাল ভেইন, এই ভেইনগুলো ফাইনালি ড্রেইন করবে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনে, আর সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন পোর্টাল ভেইনে গিয়ে ব্লাড ড্রেইন করবে। লিম্ফ ভেসেলও সিমিলারলি সব লিম্ফ আলটিমেটলি যাবে আইলিওকোলিক লিম্ফ নোডে। দিস আর দ্য আইলিওকোলিক লিম্ফ নোড, এই যে এখানে এটা এই লিম্ফ নোড গুলোকে বলে আইলিওকোলিক লিম্ফ নোড। সুতরাং সিকামের লিম্ফ যাবে আইলিওকোলিক লিম্ফ নোডে। এবার নার্ভ সাপ্লাই অফ দি সিকাম। সিকামের নার্ভ সাপ্লাই দিবে অটোনমিক নার্ভ সাপ্লাই দিবে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের রুট ভেল হচ্ছে থোরাসিক 11 থেকে লাম্বার 1, আর প্যারাসিম্প্যাথেটিক আসবে ফ্রম দ্য ভেগাস। সিকামে কিছু ক্লিনিক্যাল প্রবলেম হতে পারে, যেমন হচ্ছে সিকামে ইনফ্লামেশন হলে তাকে বলে সিকাইটিস অর টিফলাইটিস। সিকামে এমিবিয়াসিস হয়, সিকামে এমিবিয়াসিস হয়। তারপর হচ্ছে সিকামে কার্সিনোমা হতে পারে, আর হচ্ছে ইন্টেস্টাইনাল টিবি হতে পারে সিকামে। এটা আইলিয়াম সিকাম মিলে ইন্টেস্টাইনাল টিবি হয়। ইন্টেস্টাইনাল টিবি এটাও কিন্তু সিকামের একটা প্রবলেম। নাও চলে আসলাম আমরা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে। এটা এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সের আরেক নাম সিকাল অ্যাপেন্ডিক্স, মানে সিকামেরই সে একটা বর্ধিতাংশ, এই জন্য তাকে বলে সিকাল অ্যাপেন্ডিক্স। ইট ইজ এ নেরো ওয়ার্ম লাইক, এই জন্য বলে ভার্মিফর্ম। ভার্মি মানে হচ্ছে ওয়ার্ম। It is a worm-like diverticulum which arise from posteromedial wall of the cecum. সিকামের posteromedial wall থেকে arise করে 2 সেন্টিমিটার বিলো আইলিওসিকাল জাংশন, মানে আইলিয়ামের সাথে সিকামের যে জাংশন তার 2 সেন্টিমিটার বিলো এই অ্যাপেন্ডিকুলার ওরিফিসটা থাকে, বা ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স 2 সেন্টিমিটার বিলো সিকামের সাথে অ্যাটাচড হয়ে থাকে। এই হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা নেরো ওয়ার্ম লাইক ডাইভার্টিকুলাম which arise from posteromedial wall of the cecum about 2 centimeter below ileocecal junction. এখন আমরা একটু ডাইমেনশনটা জেনে যাই। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এর লেংথ হচ্ছে 2 to 20 সেন্টিমিটার, এভারেজ 9 সেন্টিমিটার, আর তার ব্রেডথ হচ্ছে 5 মিলিমিটার। যদিও এই লেংথ এবং ব্রেড গুলো এইজের সাথে ভেরি করে, বাচ্চাদের ক্ষেত্রে লেংথ এবং ব্রেডটা অ্যাডাল্টের চেয়ে বেশি হয়। এখন এখানে একটা কথা আমি বলে রাখি, ওয়ার্ল্ডে সবচেয়ে ছোট যে অ্যাপেন্ডিক্স পাওয়া গেছে সেটা হচ্ছে 0.5 সেন্টিমিটার, আর সবচেয়ে বড় যে অ্যাপেন্ডিক্স পাওয়া গেছে ওয়ার্ল্ডে সেটা হচ্ছে 53 সেন্টিমিটার। তাহলে অ্যাপেন্ডিক্সের রেঞ্জ যদি বলতে হয় 2 to 20 না বলে 0.5 to 53 বলা উচিত। হাউএভার বইতে যেহেতু লিখেছে 2 to 20 সেন্টিমিটার হচ্ছে তার লেংথ ভেরিয়েশন, এভারেজ 9 সেন্টিমিটার, আমরা কিন্তু এটাই ইউজ করব যেভাবে বইতে আছে। অ্যাপেন্ডিক্সে কি কি পার্টস পাওয়া যায়? পার্টস অফ দি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সে 3টা পার্ট। একটা হচ্ছে দিস ওয়ান, বেস অফ দি অ্যাপেন্ডিক্স, এই বেস দিয়েই অ্যাপেন্ডিক্সটা লেগে থাকে সিকামের সাথে। তারপরে থাকে অ্যাপেক্স অফ দি অ্যাপেন্ডিক্স, অ্যাপেক্স বা টিপ অফ দি অ্যাপেন্ডিক্স বলে, আর ইন বিটুইন দেম মাঝখানের অংশের নাম হচ্ছে বডি অফ দি অ্যাপেন্ডিক্স। সো অ্যাপেন্ডিক্স হ্যাজ 3 পার্ট, টিপ অর অ্যাপেক্স, বেস এন্ড বডি, 3টা পার্ট নিয়ে অ্যাপেন্ডিক্স তৈরি হয়। এবং অ্যাপেন্ডিক্সের মোস্ট ফিক্সড পার্ট হচ্ছে তার বেস অফ দি অ্যাপেন্ডিক্স। বেস অফ দি অ্যাপেন্ডিক্সটা হচ্ছে অ্যাপেন্ডিক্সের মোস্ট ফিক্সড পার্ট। সুতরাং আমাদের এক্সামের সময় এই বেস অফ দি অ্যাপেন্ডিক্সকে সারফেস মার্কিং করতে হয়। কিভাবে করব? খুবই ইজি। সেটা হচ্ছে এই যে আমরা ট্রান্সটিউবারকুলার প্লেনটা এঁকে নিব, রাইট ল্যাটারাল প্লেন এঁকে নিব, এই দুটোর জাংশনেই থাকে আইলিওসিকাল জাংশন। আমরা আইলিওসিকাল জাংশনের সারফেস মার্কিং এর আগে একটা ভিডিওতে শিখেছিলাম। এই পয়েন্টটা হচ্ছে আইলিওসিকাল জাংশনের পয়েন্ট। আমরা জানি আইলিওসিকাল জাংশন থেকে 2 সেন্টিমিটার নিচে থাকে বেস অফ দি অ্যাপেন্ডিক্স এর লোকেশন, বা দ্যাট ইজ অ্যাপেন্ডিক্স শুরু হয় 2 সেন্টিমিটার নিচে থেকে। তাইলে আমরা এই প্রথমে দুটো লাইন টেনে নিব। দিস ওয়ান ইজ দ্য রাইট ল্যাটারাল লাইন, আর এই লাইনটা হচ্ছে ট্রান্সটিউবারকুলার প্লেন। দুটো যেখানে মিট করে তার 2 সেন্টিমিটার নিচে একটা পয়েন্ট নিব, এই পয়েন্টটাই হচ্ছে বেস অফ দি অ্যাপেন্ডিক্স। So this is the surface marking of the base of the appendix.
অ্যাপেন্ডিক্সের বেসটাই ফিক্স থাকে এখানে। আর টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স এটা ঠিক ঠিকানা নাই, এটা ফ্রি যেহেতু, সো এটা যে কোনো দিকেই থাকতে পারে, এটা ফিক্স না। এই জন্য আমাদের বেস অফ দ্য অ্যাপেন্ডিক্সটাই শিখতে হয়। ওকে, আমরা আরেকটা জিনিসের সারফেস মার্কিং অনেক সময় শিখতে হয়, সেটা হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট। অনেকেই ম্যাকবার্নিস পয়েন্ট আর বেস অফ দি অ্যাপেন্ডিক্স এর মাঝে পেস্ট লাগিয়ে ফেলে। ম্যাকবার্নিস পয়েন্ট সারফেস মার্কিং করতে গেলে আমরা করব কি, আম্বিলিকাস থেকে এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এই পর্যন্ত একটা লাইন টানবো। লাইনটার নাম হচ্ছে স্পাইনো আম্বিলিকাল লাইন, স্পাইন থেকে আম্বিলিকাস পর্যন্ত লাইন। সো দিস ইজ কল্ড স্পাইনো আম্বিলিকাল লাইন। এই লাইনে রাইট 2/3 আর লেফট 1/3, সরি, রাইট 1/3, রাইট 1/3 আর লেফট 2/3, অর আমরা বলতে পারি মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3, এই জাংশনে একটা পয়েন্ট নিব। দিস পয়েন্ট ইজ কল্ড ম্যাকবার্নিস পয়েন্ট। যদি কারো অ্যাপেন্ডিসাইটিস হয় তাহলে এই জায়গাতেই ম্যাক্সিমাম টেন্ডারনেস ডেভেলপ করে। এখন কথা আসে টেন্ডারনেস কি জিনিস। কোনো পেশেন্ট যখন পেইনের কমপ্লেইন নিয়ে আসে, সে এসে বলে যে ডক্টর আমার এখানে কিন্তু পেইন হচ্ছে, এই পেইনটা ডাক্তার কিন্তু ফিল করতে পারবে না, এটা পেশেন্টের ফিলিং। সো পেশেন্ট যেটা বলে সেটাকে বলে সিমটম। সো অ্যাপেন্ডিক্সে অ্যাপেন্ডিসাইটিস হলে যদি পেশেন্ট এসে বলে যে আমার এখানে পেইন হচ্ছে পেটের মাঝে, এটা হচ্ছে তার সিমটম। এখন ডক্টর করবে কি, সে এক্সামিন করে দেখবে আসলে পেইন আছে কিনা। এক্সামিন কিভাবে করবে, চাপ দিয়ে আঙ্গুলে পালপেশন করে, ফিঙ্গার দিয়ে পালপেট করে সে পেইনটা দেখবে আসলে হচ্ছে কিনা। যে জায়গাতে চাপ দিলে সবচেয়ে বেশি পেইন হবে ইন কেস অফ অ্যাপেন্ডিসাইটিস, সেই জায়গা সেটাকেই তখন বলা হবে টেন্ডারনেস। টেন্ডারনেস, সুতরাং টেন্ডারনেস মানে হচ্ছে এটা একটা সাইন, পেইনের সাইনকে বলে টেন্ডারনেস। আর পেইন হচ্ছে একটা সিমটম, আর ডক্টর যেটা বের করে সেটাকে বলে সাইন। সাইনটার নাম হচ্ছে টেন্ডারনেস। অ্যাপেন্ডিসাইটিস হলে হয়তো অনেক জায়গাতেই হাত দিলে পেইন হতে পারে, সবচেয়ে বেশি পেইন হয়, দ্য সাইট অফ ম্যাক্সিমাম টেন্ডারনেস হচ্ছে এট দ্য ম্যাকবার্নিস পয়েন্ট। আমরা আরেকটা ছবি দেখি। এই ছবিতে এখানে দেখা যাচ্ছে এই যে হচ্ছে ম্যাকবার্নিস পয়েন্ট, আর এই হচ্ছে বেস অফ দি অ্যাপেন্ডিক্স। সো দুটো কিন্তু ডিস্টেন্স এক না, দুটো আলাদা আলাদা। নাও পজিশনস অফ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের কি কি পজিশন আছে? অ্যাপেন্ডিক্স অনেকগুলো পজিশনে থাকতে পারে। মোস্ট কমন পজিশন হচ্ছে অ্যাপেন্ডিক্স যখন পিছন দিকে থাকে, সিকামের পিছনে, তার মানে রেট্রোসিকাল, এবং আরেকটু লম্বা হয়ে যদি কলনের পিছনে যায় নাম হয়ে যাবে রেট্রোকলিক। তাহলে পুরো পজিশনটার নাম হচ্ছে রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশন। এই রকম পজিশনে অ্যাপেন্ডিক্স থাকে মোর দেন 60% ক্ষেত্রে। তো আমরা 60% ক্ষেত্রে লিখতে পারি। তাহলে একটা পজিশন গেল রেট্রোসিকাল এন্ড রেট্রোকলিক পজিশন, এটাকে আমরা বলতে পারি 11 ও ক্লক পজিশন, 11 ও ক্লক পজিশন। ওকে, দেন 2 নাম্বার পজিশন হচ্ছে এই পজিশনটা, যেটাকে আমরা বলবো 5 ও ক্লক পজিশন, যার নাম পেলভিক পজিশন। পেলভিক পজিশন এটা হচ্ছে সেকেন্ড কমনেস্ট পজিশন। 30% ক্ষেত্রে এই পেলভিক পজিশন পাওয়া যায়, 30% ক্ষেত্রে পেলভিক পজিশনে থাকে অ্যাপেন্ডিক্স। তার ছাড়া আমরা দেখব আরেকটা পজিশন আমরা পাবো, তার নাম হচ্ছে এটা। আর কি পাই দেখি, সেটা হচ্ছে এই যে নিচের দিকে, এটাকে বলে সাবসিকাল। সিকামের নিচে সাবসিকাল এন্ড কোলনের প্যারালালি উঠে যাচ্ছে, এই জন্য নাম সাবসিকাল প্যারাকোলিক পজিশন। সাবসিকাল এন্ড প্যারাকোলিক পজিশন এগুলো খুব কম পরিমাণে থাকে। তারপরে আমরা দেখব এই যে স্যাক্রাল প্রমন্টরির দিকে যদি প্রজেক্ট করে থাকে তাকে বলে প্রমন্টরিক পজিশন। প্রমন্টরিক পজিশন অর 3 o'clock পজিশন বলতে পারি, 3 o'clock পজিশন। দেন আমরা দেখি এটা হচ্ছে, এটা আইলিয়ামের দিকে প্রজেক্ট করেছে, আইলিয়ামের দিকে 1 o'clock বা 2 o'clock পজিশন এরকম। এটাকে বলা হয় স্প্লিনিক, স্প্লিনের দিকে মুখ করে থাকে বলে স্প্লিনিক পজিশন বলে। এই স্প্লিনিক পজিশন দুই রকমের, একটা হচ্ছে আইলিয়ামের সামনের দিকে গেলে প্রি আইলিয়াল, আইলিয়ামের পিছনে গেলে পোস্ট আইলিয়াল পজিশন। তাহলে এটাকে বলে স্প্লিনিক পজিশন।
তাছাড়া একদম ইঙ্গুইনাল লিগামেন্টের মিড পয়েন্টের দিকে মুখ করতে পারে, তাকে বলে মিড ইঙ্গুইনাল পজিশন। দিস ইজ দ্য মিড ইঙ্গুইনাল পজিশন। তাহলে আমরা আবারও একটু রিভিউ করে যাচ্ছি। প্রথম পজিশনটা রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশন, সবচেয়ে কমনেস্ট পজিশন, মানে কমনেস্ট পজিশন। 2 নাম্বার হচ্ছে পেলভিক পজিশন, ঠিক আছে, এটা 30% ক্ষেত্রে থাকে। তারপরে থাকে হচ্ছে সাবসিকাল প্যারাকলিক পজিশন, তারপরে স্প্লিনিক পজিশন, যেটা প্রিআইলিয়াল পোস্টাইলিয়াল দুটো টাইপ আছে, তারপরে প্রমন্টরিক পজিশন, তারপরে মিডিঙ্গুইনাল পজিশন বা 6 o'clock পজিশন। এই হচ্ছে অ্যাপেন্ডিক্সের ভেরিয়াস পজিশন। এইখান থেকে আমি একটা কথা বলি, একবার স্টুডেন্টদেরকে এটা বলার পরে স্টুডেন্টরা জিজ্ঞেস করলো, তার মানে কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে অ্যাপেন্ডিক্স এই 4টার সময় এক ডিরেকশনে থাকে, 5টার সময় আরেক ডিরেকশনে, 6টার সময় আরেক ডিরেকশনে থাকে, এরকম কি? আসলে কিন্তু এরকম না। কারো কারো অ্যাপেন্ডিক্স থাকে এই 5 o'clock পজিশনে। যার অ্যাপেন্ডিক্স 5 o'clock পজিশনে তার শুধু 5 o'clock-এই পাওয়া যাবে। কিছু পার্সনের ক্ষেত্রে দেখা যাবে সেটা হয়তো 11 o'clock or 12 o'clock পজিশনে থাকতে পারে। কিন্তু যার যে পজিশনে থাকুক সেটাই সে মেইনটেইন করবে। তার মানে সময়ের সাথে কিন্তু এই পজিশন চেঞ্জ হবে না। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে আমাদের ইদানিংকালে স্টাডিতে দেখা যাচ্ছে, বিশেষভাবে আফ্রিকান বা এশিয়ান রিজিয়নে যে স্টাডিগুলো হয়, এই রিজিয়নে দেখা যায় যে অ্যাপেন্ডিক্সের কমন পজিশন হচ্ছে পেলভিক পজিশন। আর ইউরোপিয়ান কান্ট্রিতে, ইউরোপিয়ান এবং আমেরিকান কান্ট্রিতে, দ্যাট ইজ ওয়েস্টার্ন কান্ট্রিতে কমনেস্ট পজিশন হচ্ছে রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশন। আমরা এই যে পজিশনগত যে রেফারেন্সগুলি ইউজ করি সেগুলো স্টাডি করেছিলেন মিস্টার সিপিজি ওয়েকলে। এই ওয়েকলে সাহেব প্রায় হচ্ছে 30,000 অ্যাপেন্ডিক্সের উপরে স্টাডি করেছেন, কিন্তু তিনি স্টাডি করেছিলেন আমেরিকা এবং ইউরোপের মাঝে। এই জন্য ওনার ডাটাটা ইউরোপ আমেরিকার সাথে মিলে গেছে। আমাদের ইউরোপ এশিয়াতে যে সার্ভে করা হলে দেখা যাবে পেলভিক পজিশনটাই কমনেস্ট। এখন কথা হচ্ছে আমাদের বইতে রেফারেন্স আসছে ওয়েকলেটটা, কারণ হচ্ছে ওয়েকলে 30,000 মানে একটা দুইটা কিন্তু না, অনেক অনেক স্পেসিমেন স্টাডি করেছেন উনি। যদিও সেগুলো আফ্রিকান আমেরিকান আর ইউরোপিয়ান, তারপরেও তার স্যাম্পল সাইজ অনেক বেশি, এই জন্য তারটাকে এখন পর্যন্ত রেফারেন্স ধরা হচ্ছে। তবে আমার কাছে কোনো স্টুডেন্ট এসে যদি বলে যে অ্যাপেন্ডিক্সের কমনেস্ট পজিশন হচ্ছে পেলভিক পজিশন, আমি মনে করি সে এশিয়ানটার কথা বলতে চাচ্ছে, ওকে আমি কিন্তু মেনে নেই। কিন্তু সবাই মানবে না, অনেক টিচারই বলবে না হয় নাই, রেট্রোসিকাল রেট্রোকলিকটাই বলা উচিত ছিল। সো আমি স্টুডেন্টদেরকে বলবো যে তারাও যেন রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশনটাই আপাতত এক্সামে পাস করার জন্য শিখে নেয়। দ্যাট ইজ দ্য কমনেস্ট পজিশন, রেট্রোসিকাল রেট্রোকলিক পজিশন। এখানে কিন্তু কেউ কেউ শুধু রেট্রোসিকাল লিখতে পারে, অর শুধু রেট্রোকলিক লিখতে পারে, হবে না, দুইটা একসাথে লিখতে হবে। এবং সাবসিকাল এন্ড প্যারাকলিক এইভাবেই লিখতে হবে, সাবসিকাল এন্ড প্যারাকলিক পজিশন। এখানে শুধু সাবসিকাল ও শুধু প্যারাকলিক লিখলে হবে না। So these are the positions of the vermiform appendix. Now আমরা জানতে চাই অ্যাপেন্ডিক্সের পেরিটোনিয়াল রিলেশনশিপ। অ্যাপেন্ডিক্স মানে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। হিয়ার ইজ দ্য অ্যাপেন্ডিক্স। ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গানের সাধারণত মেসেন্টেরি থাকে। অ্যাপেন্ডিক্সের মেসেন্টেরির নাম হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। সো দিস ইজ দ্য মেজো অ্যাপেন্ডিক্স। মেজো অ্যাপেন্ডিক্সটা গিয়ে লেগে থাকে এই যে আইলিয়াল মেসেন্টেরি তার পোস্টেরিয়র ও লেয়ারের সাথে। দিস ইজ দ্য আইলিয়াম, দিস ইজ দ্য আইলিয়াল মেসেন্টেরি বা আইলিয়াল পার্ট অফ দি মেসেন্টেরি। তার দুটো লেয়ার আছে, একটা ইন্টেরিয়র লেয়ার, একটা পোস্টেরিয়র লেয়ার। সো মেজো অ্যাপেন্ডিক্স ইজ অ্যাটাচড উইথ দ্য পোস্টেরিয়র লেয়ার অফ দি মেসেন্টেরি, আইলিয়াল পার্ট অফ দি মেসেন্টেরি। সো এই হচ্ছে মেজো অ্যাপেন্ডিক্স। আমি বলেছিলাম মেজো অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা মেসেন্টেরি, তার মানে এটা ডাবল লেয়ার ফোল্ড অফ পেরিটোনিয়াম। এর কাজ হচ্ছে ব্লাড ভেসেল, লিম ভেসেল এগুলো ক্যারি করা। এই যে দেখা যাচ্ছে সে ব্লাড ভেসেল ক্যারি করে নিয়ে আসছে। এটা একটা ট্রায়াঙ্গুলার ফোল্ড, পেরিটোনিয়াল ফোল্ড। এই যে ট্রায়াঙ্গুলার ফোল্ড অফ পেরিটোনিয়াম, অনেক ক্ষেত্রে দেখা যায় মেজো অ্যাপেন্ডিক্স একদম টিপ পর্যন্ত এক্সটেন্ড করে না, অ্যাপেন্ডিক্সের টিপের আগেই শেষ হয়ে যায়। তার মানে কি ব্লাড ভেসেলটাও তার আগেই শেষ হয়ে যাবে।
এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মেসো অ্যাপেন্ডিক্স যেহেতু টিপ পর্যন্ত এক্সটেন্ড করে না, এই জন্য টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্স কম্পারেটিভলি ইসকেমিয়াতে ভুগে, সেখানে লেস ব্লাড সাপ্লাই থাকে। টিপ অফ দ্য অ্যাপেন্ডিক্সে ব্লাড সাপ্লাই কম থাকে, যেহেতু মেসো অ্যাপেন্ডিক্স টিপ পর্যন্ত এক্সটেন্ড করে না এই জন্য। আর যদি মেসো অ্যাপেন্ডিক্স টিপ পর্যন্ত এক্সটেন্ড করে তাহলে তার কোনো প্রবলেম নাই, ব্লাড ভেসেল একদম টিপ পর্যন্ত গিয়ে সাপ্লাই দিতে পারে। নাও আর্টেরিয়াল সাপ্লাই অফ দি অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের আর্টেরিয়াল সাপ্লাই আসবে হচ্ছে বাই দ্য অ্যাপেন্ডিকুলার আর্টারি। দিস ওয়ান ইজ দ্য অ্যাপেন্ডিকুলার আর্টারি, and this appendicular artery is the branch of the, it is the branch of ileocolic artery. Simple ভাবে আমরা বললাম it is the branch of ileocolic artery. Appendicular artery is the branch of ileocolic artery. ভেনাস ড্রেনেজ সিমিলারলি আইলিওকলিক ভেইনে ড্রেন করবে, সেই ভেইনটা আলটিমেটলি ড্রেন করবে সুপিরিয়র মেসেঞ্টেরিক ভেইনে, শেষ। লিম্ফেটিক ড্রেনেজ সিকাম আর অ্যাপেন্ডিক্স দুটোরই লিম্ফেটিক ড্রেনেজ যাবে আইলিওকলিক নোডে, সো আইলিওকলিক নোডে চলে যাবে লিম্ফেটিক ড্রেনেজ। নার্ভ সাপ্লাই কি, এটা ইম্পর্টেন্ট। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক দুটো সাপ্লাই আসবে। সিম্প্যাথেটিকের নার্ভ সাপ্লাইটা আসে ফর দ্য অ্যাপেন্ডিক্সের সিম্প্যাথেটিক সাপ্লাই আসে ফ্রম দ্য 10th thoracic স্পাইনাল সেগমেন্ট থেকে। তার মানে স্পাইনাল কর্ডের 10th সেগমেন্ট থেকে অ্যাপেন্ডিক্সের সিম্প্যাথেটিক সাপ্লাই আসবে, এবং এই সিম্প্যাথেটিক সাপ্লাই ফাইবার দিয়ে কিন্তু পেইন ইনফরমেশন ক্যারি হয় বাই দি সিম্প্যাথেটিক ফাইবার, মানে 10th সেগমেন্টে এই ইনফরমেশনটা চলে যাবে। আমি যা বলতে চাই সেটা আমি আবার এখানে একটু ড্র করে দেখাচ্ছি। মনে করি এটা হচ্ছে thoracic 10 স্পাইনাল সেগমেন্ট, আর আমাদের সাপোজ দিস ওয়ান ইজ দ্য ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। এই ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স থেকে এবার পেইন ইনফরমেশন যাবে, এখান থেকে পেইন ইনফরমেশনটা চলে যাবে হচ্ছে এখানে ডরসাল রুট গ্যাংলিয়াতে তার সেল বডি বসে থাকে, তার সেন্ট্রাল ফাইবারটা, এটা হচ্ছে পেরিফেরাল ফাইবার, সেন্ট্রাল ফাইবারটা আলটিমেটলি চলে যাবে thoracic 10 সেগমেন্টে, বাস। সুতরাং অ্যাপেন্ডিক্সের পেইন ইনফরমেশন যাবে 10 thoracic স্পাইনাল সেগমেন্টের মাঝে। এই 10 সেগমেন্ট থেকে আবার আরেকটা নার্ভ 10 সেগমেন্টে আসে, সেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য আম্বিলিকাস, অ্যারাউন্ড আম্বিলিকাস ডার্মাটোমোথোরাসিক 10। তার মানে অ্যারাউন্ড আম্বিলিকাস যে ডার্মাটোম অ্যারাউন্ড আম্বিলিকাস সেটাও কিন্তু thoracic 10। তার মানে কি, thoracic 10 এর মাঝে দুই জায়গা থেকে ইনফরমেশন আসে, এক আসে অ্যাপেন্ডিক্স থেকে, এটা হচ্ছে ভিসেরাল পেইন, আর আসে অ্যারাউন্ড আম্বিলিকাস স্কিন থেকে যায় অ্যারাউন্ড আম্বিলিকাস, এটা হচ্ছে সোমাটিক ইনফরমেশন নিয়ে যায়। সুতরাং thoracic 10 এ দুই জায়গা থেকে ইনফরমেশন আসে, ম্যাক্সিমাম টাইম ইনফরমেশন আসে হচ্ছে অ্যারাউন্ড আম্বিলিকাস থেকে, কারণ আমাদের কাপড়ের টাচ হচ্ছে বডির সাথে, সেই ইনফরমেশন কন্টিনিউয়াস thoracic 10 এর মাঝে যাচ্ছে। ওকে, অ্যারাউন্ড আম্বিলিকাস থেকে thoracic 10 এ যাচ্ছে। সুতরাং যদি কখনো অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হয়, পেইন হয়, তাহলে সেই ইনফরমেশন thoracic 10 এ যায়। thoracic 10 এই ইনফরমেশনটা রিসিভ করেছে ভাবে এটা কোথা থেকে আসলো, এটা কি অ্যাপেন্ডিক্স থেকে আসলো নাকি অ্যারাউন্ড আম্বিলিকাস স্কিন থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো? সে তখন ভাবে সারাদিনই তো স্কিন থেকেই দিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা স্কিন থেকে আসছে। তার মানে সে তখন এক ধরনের বডি, আমাদের মাইন্ডের মাঝে রেফার্ড পেইনের একটা সেন্সেশন তৈরি করবে, পেইনটা হবে অ্যারাউন্ড আম্বিলিকাস। সুতরাং এখান থেকে আমরা বুঝলাম যে অ্যারাউন্ড আম্বিলিকাসে যে ডার্মাটোম সেটা thoracic 10, আবার অ্যাপেন্ডিক্সের সেন্সরি সাপ্লাই বা সিম্প্যাথেটিক সাপ্লাইও আসে thoracic 10 দিয়ে। এই জন্য অ্যাপেন্ডিসাইটিস হলে পেইন ইনিশিয়ালি ফিল করি আমরা, রেফার্ড পেইন ফিল করি অ্যারাউন্ড আম্বিলিকাসে। প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই অফ দিস অ্যাপেন্ডিক্স আসে ভেগাস নার্ভ থেকে। প্যারাসিম্প্যাথেটিক কামস ফ্রম দি ভেগাস নার্ভ। সো সিম্প্যাথেটিক আসে
T10 স্পাইনাল সেগমেন্ট থেকে, আর প্যারাসিম্পাথেটিক আসে ফ্রম দি ভেগাস। আচ্ছা, অ্যাপেন্ডিক্সের হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা কি? হ্যাঁ, আগের আমাদের 4 লেয়ারই থাকবে, মিউকোসা, দেন সাবমিউকোসা, দেন মাস্কুলারিস এক্সটার্না আর সেরোসা অর অ্যাডভেন্টিসিয়া। অ্যাপেন্ডিক্স হচ্ছে কমপ্লিটলি ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার, তার মানে দাঁড়াচ্ছে এটা হবে সেরোসা। প্রথমে লাইনিং এপিথেলিয়াম পাবো আমরা। মিউকোসাতে কি পাওয়া যাবে? মিউকোসাতে আমরা একটা লাইনিং এপিথেলিয়াম পাবো, সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল। তার নিচে লেমিনা প্রোপ্রিয়া থাকে, যে লেমিনা প্রোপ্রিয়াতে আমরা দেখবো লিম্ফেট ক্রিপস অফ লাইবারকোন অর ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড থাকে। তারপরে বড় বড় লিম্ফয়েড ফলিকল থাকে। লেমিনা প্রোপ্রিয়াতে লার্জ লিম্ফয়েড ফলিকল থাকে, যে লিম্ফয়েড ফলিকল মাস্কুলারিস মিউকোসাকে ডিসরাপ্ট করে সাবমিউকোসাতে এক্সটেন্ড করে যাবে, সাবমিউকোসাতে এক্সটেন্ড করবে। এরকম বড় বড় লিম্ফয়েড ফলিকল আমরা অ্যাপেন্ডিক্সে পাই, এই জন্য অ্যাপেন্ডিক্সকে বলে অ্যাবডোমিনাল টনসিল। তারপরে মাস্কুলারিস মিউকোসা পাওয়া যায়, ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনালি। দেন সাবমিউকোসা, মাস্কুলারিস এক্সটার্না, সেরোসা, এগুলো সব আগের মতোই পাওয়া যাবে, মানে যেরকম পাওয়ার কথা সেরকমই পাওয়া যাবে। ইন কেস অফ চিলড্রেন এই লিম্ফয়েড ফলিকল গুলো অনেক বড় বড় থাকে। ফলিকল বড় থাকার কারণে ওয়াল থিকনেস অনেক বেশি হয়, আলটিমেটলি লুমেনটা ছোট হয়ে যায়। বাচ্চাদের অ্যাপেন্ডিক্সের লুমেন কিন্তু ছোট হবে, যেহেতু ওয়ালটা অনেক মোটা হয়। ওয়াল কেন মোটা? তার কারণ হচ্ছে লিম্ফয়েড ফলিকল বাচ্চাদের বড় হয়। যত বয়স বাড়তে থাকে এই লিম্ফয়েড ফলিকল গুলো রিগ্রেস করতে থাকে, ছোট হতে থাকে, এবং ছোট হতে হতে তার ওয়ালটা থিন হয়ে যায়, লুমেনটা বড় হয়ে যায়। সো ওল্ড এজে অ্যাপেন্ডিক্সের ওয়াল ভেরি থিন হয়, তার লুমেনটা অনেক বড় হয়। বাচ্চাদের যেহেতু লুমেন অনেক ছোট, এই জন্য বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস বেশি হয়। নাও অ্যাপেন্ডিক্সের ডেভেলপমেন্ট ইস্যু। অলরেডি আমি বলেছিলাম যে অ্যাপেন্ডিক্স এবং সিকাম দে ডেভেলপ ফ্রম দি সিকাল বার্ড। সিকাল বার্ড হচ্ছে সেফালিক লিম্ব অফ দ্য মিডগাট লুপ। মিডগাট লুপের যে সেফালিক লিম্ব, সেই লিম্ব থেকে ডেভেলপ করে সিকাল বার্ড। সেই সিকাল বার্ডের ডিস্টাল নেরো পার্ট থেকে ডেভেলপ করবে হচ্ছে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। আমরা লেয়ার ওয়াইজ বলতে পারি, লাইনিং এন্ড গ্ল্যান্ড ডেভেলপ ফ্রম দ্য endoderm of midgut. Rest of the layer develop from splanchnopluric layer of lateral plate mesoderm. এই হচ্ছে অ্যাপেন্ডিক্সের ডেভেলপমেন্ট। নাও হোয়াট ইজ অ্যাপেন্ডিসাইটিস? হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দি অ্যাপেন্ডিক্স, হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। হু সাফার্স মোর? অ্যাপেন্ডিসাইটিস হলে বেশি সাফার করে চিলড্রেন, কারণ চিলড্রেনের লুমেনটা ছোট থাকে, তার ফলিকল বড় থাকে বলে লুমেন ছোট থাকে। ফলে এর লাইনিং এপিথেলিয়াম এবং এখানে গবলেট সেল আছে, এই লাইনিং এপিথেলিয়াম আর গবলেট সেল মিউকাস সিক্রেট করে, সেই মিউকাসটা বের হতে পারে না, ওয়ালের উপরে সে প্রেসার তৈরি করে, এবং ব্লাড ভেসেল গুলো ওয়াল দিয়ে আসে, ওয়ালের মধ্যে ঢুকে যায়, ব্লাড ভেসেলের উপরে কম্প্রেস করে, আলটিমেটলি দেখা যায় ভাস্কুলার সাপ্লাই বন্ধ হয়ে যায়। ভাস্কুলার সাপ্লাই বন্ধ হয়ে গেলে সেই জায়গাতে গ্যাংগ্রিন ডেভেলপ করে এবং আলটিমেটলি ইনফ্লামেশন তৈরি হয়। সো এবং অ্যাপেন্ডিসাইটিস ডেভেলপ করে। এই জন্য বলছি আমরা বাচ্চাদের অ্যাপেন্ডিসাইটিস বেশি হয়। এবং অ্যাপেন্ডিসাইটিস হলে যে পেইন হয় ইনিশিয়ালি অ্যারাউন্ড আম্বিলিকাস হয়, এটাকে বলা হয় রেফার্ড পেইন। এই পেইনটাকে বলে রেফার্ড পেইন। কেন আম্বিলিকাসের অ্যারাউন্ডে হয়? কারণ অ্যাপেন্ডিক্সের যে পেইন ইনফরমেশন নিয়ে যাবে সেটা সিম্প্যাথেটিক নার্ভ নেয়। এই সিম্প্যাথেটিক নার্ভ আসে থোরাসিক 10 থেকে, আবার অ্যারাউন্ড আম্বিলিকাস তার ডার্মাটোমো থোরাসিক 10। সুতরাং সেম ডার্মাটোমো নার্ভস ইনার সেগমেন্ট, একই সেগমেন্ট থেকে যেহেতু দুটো এলাকাই ইনারভেটেড হয়, এই জন্য একটার পেইন আরেকটাতে চলে যায়। অ্যাপেন্ডিক্সের পেইন ফিল করি অ্যারাউন্ড আম্বিলিকাসে, বাট এটা মনে রাখতে হবে ইনিশিয়ালি। যখনই এই ইনফেকশনটা অ্যাপেন্ডিক্স প্যারাইটাল পেরিটোনিয়ামকে ইনভলভ করে ফেলে, তখনই পেইনটা কিন্তু তার লোকাল জায়গা, মানে অ্যাপেন্ডিক্স যেখানে থাকে সেই জায়গায় পেইনটা শিফট করে যায়, সে শিফটিং হয় পেইনের, তখন সেটা রাইট ইলিয়াক ফোসাতে পেইন হয়। আমরা জানি সিকাম থাকে রাইট ইলিয়াক ফোসাতে, অ্যাপেন্ডিক্সও থাকে রাইট ইলিয়াক ফোসাতে। সুতরাং ইনিশিয়ালি পেইনটা যদিও অ্যারাউন্ড আম্বিলিকাস হয়, যার নাম রেফার্ড পেইন,
আলটিমেটলি পেইন যখনই প্যারাইটাল পেরিটোনিয়ামকে ইনফেকশন প্রসেস যখনই প্যারাইটাল পেরিটোনিয়ামকে ইনভলভ করবে তখনই পেইনটা একদম লোকালি শিফট হয়ে যায়, দ্যাট ইজ রাইট ইলিয়াক ফসাতে শিফট হয়ে যাবে। তো অ্যাপেন্ডিসাইটিস হলো, পেইন হলো, পেইন হচ্ছে, এইবার টেন্ডারনেস, ডক্টর ফিল করে টেন্ডারনেস বের করবে, সেই টেন্ডারনেস যেখানে বেশি ফিল হবে তার নাম ম্যাকবার্নিস পয়েন্ট। ম্যাকবার্নিস পয়েন্ট কিভাবে সারফেস মার্কিং করতে হয় আমরা একটু আগে বলেছি। এটা নিয়ে এক্সামে শর্ট নোট আসে ম্যাকবার্নিস পয়েন্ট নিয়ে, সুতরাং আবার ম্যাকবার্নিস পয়েন্টের সারফেস মার্কিংও শিখতে হয়, এক্সামে সারফেস মার্কিং করতে দেয়। আমরা আম্বিলিকাস আর এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন একটা লাইন টানবো, নাম স্পাইনো আম্বিলিকাল লাইন। এই লাইনের রাইট 2/3 মিডিয়াল 2/3 আর ল্যাটারাল 1/3 এই জাংশনে একটা পয়েন্ট নিব। দিস পয়েন্ট ইজ দ্য ম্যাকবার্নিস পয়েন্ট। ইট ইজ দ্য সাইট অফ ম্যাক্সিমাম টেন্ডারনেস অফ ইন কেস অফ অ্যাপেন্ডিসাইটিস। নাও আমরা চলে আসলাম অ্যাসেন্ডিং কোলনে। এগুলো নিয়ে এত ডিসকাস করব না, খুবই শর্ট ডিসকাস করব। অ্যাসেন্ডিং কোলন হচ্ছে শুরু হবে অ্যাসেন্ডিং কোলন শুরুটা কোন জায়গায় হয়? এটা স্টার্ট হবে, এটাকে বলা হয় সিকোকলিক জাংশনে। সিকোকলিক জাংশন, যে জাংশনটা আইলিওসিকাল জাংশন লেভেলে থাকে। আইলিওসিকাল জাংশনটা থাকে কিন্তু ট্রান্স টিউবারকুলার প্লেন লেভেলে। ট্রান্স টিউবারকুলার প্লেন লেভেলেই কিন্তু সিকাম শেষ হয়ে যায় এবং অ্যাসেন্ডিং কোলন শুরু হবে। তার মানে অ্যাসেন্ডিং কোলন স্টার্ট হয় at the level of transtubercular plane, then it ascend upward, আপওয়ার্ড অ্যাসেন্ড করবে, শেষ হবে যে জায়গাতে তার নাম হচ্ছে রাইট কলিক ফ্লেক্সারে। এই রাইট কলিক ফ্লেক্সারে গিয়ে শেষ হয়ে যাবে অ্যাসেন্ডিং কোলন। এই রাইট কলিক ফ্লেক্সারটা কোন কোন জায়গায় থাকে? সে থাকে থোরাসিক সে থাকে লাম্বার 2 ভার্টিব্রাল লেভেলে। সেকেন্ড লাম্বার ভার্টিব্রাল লেভেলে থাকে ট্রান্সপাইলোরিক প্লেন থেকে 1 ইঞ্চি বিলো, 1 ইঞ্চি মানে 2.5 সেন্টিমিটার বিলো ট্রান্সপাইলোরিক প্লেন, এই জায়গায় থাকে। আমরা যদি এখানে ট্রান্সপাইলোরিক প্লেন আঁকি তাহলে দেখব এই ট্রান্সপাইলোরিক প্লেন থেকে হচ্ছে 1 ইঞ্চি মানে 2.5 সেন্টিমিটার বিলো এইখানে থাকে হচ্ছে যাকে বলা হয় রাইট কলিক ফ্লেক্সার। সো ফ্রম, আর এখানে থাকে ট্রান্সটিউবারকুলার প্লেন, সরি এয়ার। সো ট্রান্সটিউবারকুলার প্লেন থেকে রাইট কলিক ফ্লেক্সার এই পর্যন্ত হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। অ্যাসেন্ডিং কোলনের লেংথ হচ্ছে আমরা জানি এটা হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি মানে হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার হচ্ছে অ্যাসেন্ডিং কোলন। সরি, 5 ইঞ্চি মানে কত? 5 ইঞ্চি মানে 12.5 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার হচ্ছে তার লেংথ। এবং এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। অ্যাসেন্ডিং কোলন হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। এর শুধু এন্টেরিয়র এন্ড ল্যাটারাল সারফেসে পেরিটোনিয়াম থাকে, পোস্টেরিয়র সারফেসে অ্যাসেন্ডিং কোলনে কোনো পেরিটোনিয়াম থাকে না। এবং এই পার্টটা ডেভেলপ করে হচ্ছে মিডগার্ড থেকে। ইট ইজ মিডগার্ড ডেরিভেটিভ। সো লাইনিং epithelium and gland develop from endoderm of the midgut. Rest of the layer develop from splanchnopluric layer of lateral plate mesoderm. এই হচ্ছে ডেভেলপমেন্ট। নাও ট্রান্সভার্স কোলন। হিয়ার ইজ দ্য ট্রান্সভার্স কোলন। নামে যদিও এটা ট্রান্সভার্স বলা হচ্ছে, বেসিক্যালি ইট ইজ নট ট্রান্সভার্স। ঠিক আছে, এটা কিন্তু কিছুটা কনকেভ একটা লুপের মতো দেখাচ্ছে, কিন্তু এই পাশ থেকে ওই পাশে যায় বলে এটাকে ট্রান্সভার্স বলা হচ্ছে। এটা শুরু হয় কোন জায়গায়? এ শুরু হয় রাইট কলিক ফ্লেক্সার থেকে, এন্ড হবে লেফট কলিক ফ্লেক্সারে। সো রাইট কলিক ফ্লেক্সার থেকে লেফট কলিক ফ্লেক্সার পর্যন্ত দিস ইজ দ্য ট্রান্সভার্স কোলন। এর লেংথ হচ্ছে, এটা হচ্ছে আমরা একটা ফর্মুলা বলেছিলাম যে অ্যাসেন্ডিং কোলন হচ্ছে 5 ইঞ্চি, দেন ডিসেন্ডিং কোলন হচ্ছে 10 ইঞ্চি, সিগময়েড কোলন 15 ইঞ্চি, আর ট্রান্সভার্স কোলন হচ্ছে 20 ইঞ্চি। তার মানে ট্রান্সভার্স কোলনের লেংথ 20 ইঞ্চি, দ্যাট মিন্স 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার হচ্ছে ট্রান্সভার্স কোলনের লেংথ। এবং এটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল।
ট্রান্সভার্স কোলন হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল, তার একটা মেসেন্টেরি আছে, নামটা ট্রান্সভার্স মেসোকোলন। ট্রান্সভার্স কোলনের মেসেন্টেরি হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। ট্রান্সভার্স কোলন ডেভেলপ করে বোথ ফ্রম মিড গার্ড এন্ড হাইন্ড গার্ড, দুই গার্ড থেকে ট্রান্সভার্স কোলন ডেভেলপ করে। Right 2/3 of the transverse colon develop from mid guard, a left 1/3 develop from hind guard. সুতরাং আমরা যদি এখন লেয়ার ওয়াইজ বলি, lining epithelium and gland of right 2/3 develop from endoderm of the mid guard and left 1/3 develop from endoderm of the hind guard, and rest of the layer develop from splanchnopluric layer of lateral plate mesoderm. So that is the development of the transverse colon. ক্লিনিক্যালি ট্রান্সভার্স কোলনের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি বলা যেতে পারে? ট্রান্সভার্স কোলনটা যেহেতু হরাইজন্টালি থাকে, সে সামনের দিকে এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের টাচে থাকে, কোলোস্টমি করে এই ট্রান্সভার্স কোলনে কোলোস্টমি করা যায়। কোলোস্টমি, এই কোলোস্টমি ট্রান্সভার্স কোলন দিয়ে করে, এটা হচ্ছে তার ক্লিনিক্যাল। নাও ডিসেন্ডিং কোলন, হিয়ার ইজ আওয়ার ডিসেন্ডিং কোলন। জানতে হবে ডিসেন্ডিং কোলন শুরু কোন জায়গায়, শেষ কোন জায়গাতে। ডিসেন্ডিং কোলন স্টার্ট করবে ফ্রম দা লেফট কলিক ফ্লেক্সার থেকে, এই জায়গা থেকে, লেফট কলিক ফ্লেক্সার থেকে। এখন প্রশ্ন আসে লেফট কলিক ফ্লেক্সারটা কোন জায়গায় থাকে? আমরা একটা ছবি এঁকে নিচ্ছি আগের মতোই। এই হচ্ছে ট্রান্সপাইলোরিক প্লেন। ট্রান্সপাইলোরিক প্লেন থাকে হচ্ছে লাম্বার 1 লেভেলে। আমরা বলেছিলাম এই রাইট কলিক ফ্লেক্সার থাকে লাম্বার 2 লেভেলে। ওকে, তাইলে এই পয়েন্টটা হচ্ছে 1 ইঞ্চি অ্যাবাভ, এটা হচ্ছে 1 ইঞ্চি অ্যাবাভ দ্য ট্রান্সপাইলোরিক প্লেন। তার মানে এই লেভেলটা হচ্ছে থোরাসিক 12 লেভেল। তাইলে পাইলোরিক প্লেন যেহেতু লাম্বার 1 দিয়ে যায়, তার 1 ইঞ্চি উপরে থাকে থোরাসিক 12 ভার্টিব্রা। তার মানে লেফট কলিক ফ্লেক্সার থাকে 12 থোরাসিক ভার্টিব্রা লেভেলে। সেখান থেকে শুরু হয়ে আলটিমেটলি ডিসেন্ডিং কোলন শুরু হচ্ছে এখানে, শেষ হবে কোন জায়গায়? শেষ হয় এই জায়গাতে। এই জায়গাটার নাম হচ্ছে পেলভিক ব্রিম। পেলভিক ব্রিম বা মার্জিন অফ দি পেলভিক ইনলেট, এই পর্যন্ত এক্সটেন্ড করে ডিসেন্ডিং কোলন। তাইলে ডিসেন্ডিং কোলন শুরু হবে লেফট কলিক ফ্লেক্সারে, শেষ হবে হচ্ছে পেলভিক ব্রিমে। এই পর্যন্ত হচ্ছে ডিসেন্ডিং কোলন। ডিসেন্ডিং কোলনের একদম লাস্ট পার্টটা ইলিয়ামের লেফট ইলিয়াক ফোসাতে থাকে। লাস্ট পার্ট অফ দা ডিসেন্ডিং কোলন এটা থাকে লেফট ইলিয়াক ফোসাতে, এর জন্য আইলিয়াল কোলনও বলা যেতে পারে। এই পার্টটার নাম আইলিয়াল কোলনও বলা যেতে পারে। এখন বলছে লেংথ কত? ডিসেন্ডিং কোলনের লেংথ হচ্ছে 10 ইঞ্চি, মানে 25 সেন্টিমিটার। এইটা পেরিটোনিয়াল রিলেশন কি? এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। অ্যাসেন্ডিং এর মতো সে হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার। এর ডেভেলপমেন্ট হয় হচ্ছে হাইন্ড গার্ড থেকে। লাইনিং এপিথেলিয়াম এন্ড গ্ল্যান্ড ডেভেলপ ফ্রম এন্ডোডার্ম অফ দি হাইন্ড গার্ড, রেস্ট অফ দি লেয়ার ডেভেলপ ফ্রম স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে। নাও ক্লিনিক্যাল, ডিসেন্ডিং কোলনের ক্লিনিক্যাল কি? ক্লিনিক্যালটা আমরা পরে দেখবো না, একবারেই আলাপ করবো না ডিসেন্ডিং কোলনের ক্লিনিক্যাল পার্টটা। নাও আসে সিগময়েড কোলন। সিগময়েড কোলন দেখা যাক, সিগময়েড কোলন নিয়ে আমরা কি পড়বো? একই ফর্মুলা, সেম ফর্মুলাতে সিগময়েড কোলনস পড়বো। সিগময়েড কোলন শুরু হয় এই জায়গা থেকে, তার মানে এই জায়গাটা হচ্ছে পেলভিক ব্রিম। পেলভিক ব্রিম যেখানে ডিসেন্ডিং শেষ, তারপরেই সিগময়েড কোলন স্টার্ট করবে। দেন সিগময়েড কোলন সিগমার মতো, এস এর মতো দেখতে। সিগমা হচ্ছে একটা ল্যাটিন গ্রিক অ্যালফাবেট, গ্রিক একটা অ্যালফাবেট যেটা এস এর মতো দেখায়, তার নামই হচ্ছে সিগমা। সো এই সিগমার মতো দেখায় বলে এটাকে বলে সিগময়েড কোলন। So sigmoid colon start from pelvic brim and end কোথায় শেষ হবে? যেখানে সে রেকটামের সাথে মিট করবে। তাইলে এই জাংশনটার নাম দিব রেক্টো সিগময়েড জাংশন। রেক্টো সিগময়েড জাংশন। তাহলে
সিগময়েড কোলন এক্সটেন্ড করে পেলভিক ব্রিম থেকে রেক্টোসিগময়েড জাংশন পর্যন্ত। প্রশ্ন হচ্ছে রেক্টোসিগময়েড জাংশন কোন জায়গায় থাকে? এটা থাকে হচ্ছে স্যাক্রাম ভার্টিব্রা, স্যাক্রামের সামনে, ইন ফ্রন্ট অফ দি স্যাক্রাম। আমরা জানি স্যাক্রাম তৈরি হতে 5টা ভার্টিব্রা লাগে, 5টা স্যাক্রাল ভার্টিব্রা লাগে। এই মনে করি 5 স্যাক্রাল ভার্টিব্রা, 1 2 3 দেন 4 দেন 5th স্যাক্রাল ভার্টিব্রা। ওকে, সো এই পর্যন্ত হচ্ছে ডিসেন্ডিং কোলন এক্সটেন্ড করে এই পর্যন্ত, আপ টু দিস ইজ দ্য ডিসেন্ডিং কোলন, সরি ডিসেন্ডিং কোলন না, আপ টু দিস ইজ দ্য সিগময়েড কোলন। এরপরেই কিন্তু রেকটাম স্টার্ট হবে, এরপরেই শুরু হয়ে যাবে রেকটাম। তাহলে আমরা আমাদেরকে যদি বলে সিগময়েড কোলনের এক্সটেনশন বলো, আমরা বলবো সিগময়েড কোলন শুরু হয় পেলভিক ব্রিম লেভেল থেকে, শেষ হয় হচ্ছে রেক্টোসিগময়েড জাংশনে। যে রেক্টোসিগময়েড জাংশন থাকে থার্ড সেক্রাল ভার্টিব্রার সামনে, এই যে 3, এই থার্ড সেক্রাল ভার্টিব্রার ঠিক সামনে থাকে হচ্ছে রেক্টোসিগময়েড জাংশন। মানে এখানেই সিগময়েড কোলন শেষ, রেকটাম শুরু হবে থার্ড সেক্রাল ভার্টিব্রার সামনে। তাহলে সিগময়েড কোলনের বিগিনিং হচ্ছে পেলভিক ব্রিমে, এন্ডিং হচ্ছে রেক্টোসিগময়েড জাংশনে, যেটা থার্ড সেক্রাল ভার্টিব্রার ইন ফ্রন্টে থাকে। তার লেংথ হচ্ছে 15 ইঞ্চি, তার লেংথ হচ্ছে 15 ইঞ্চি, এবং সে তার 3টা পার্ট থাকে, যেহেতু সিগময়েড এস এর মতো, সুতরাং 3টা পার্ট থাকবে। যাই হোক, সেটা আমাদের দরকার নাই। পেরিটোনিয়াল রিলেশন, সিগময়েড কোলনের পেরিটোনিয়াল রিলেশনটা কেমন? পেরিটোনিয়াল রিলেশনে বলা হয় সিগময়েড কোলন হচ্ছে একটা ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান। ইন্ট্রাপেরিটোনিয়াল অর্গান তার মানে কমপ্লিটলি কভার্ড বাই পেরিটোনিয়াম। কমপ্লিটলি পেরিটোনিয়াম কভার হলে অবশ্যই তার একটা মেজেন্টেরি থাকবে, হ্যাঁ থাকে, তার নাম সিগময়েড মেজোকোলন। সিগময়েড কোলনের মেজেন্টেরির নাম হচ্ছে সিগময়েড মেজোকোলন। সিগময়েড কোলন ডেভেলপ করে হাইনগার্ড থেকে, তার মানে লাইনিং epithelium and gland develop from endoderm of the hindgut, আর rest of the layer develop from the splanchnopluric layer of lateral plate mesoderm। এই হচ্ছে সিগময়েড কোলন। সিগময়েড কোলনের ক্লিনিক্যাল প্রবলেম কি? অনেকগুলো ক্লিনিক্যাল প্রবলেম হতে পারে। ডাইভার্টিকুলোসিস ডেভেলপ করতে পারে, ভলভুলাস ডেভেলপ করতে পারে, তারপরে হচ্ছে তো এরকম আরো কিছু প্রবলেম হতে পারে সিগময়েড কোলনের মাঝে। এই সবগুলো ক্লিনিক্যাল আমরা একসাথেই জানবো। নাও আমরা চলে আসলাম ক্লিনিক্যাল পার্টে। কোলন রিলেটেড ক্লিনিক্যাল পার্ট, কোলনের ক্লিনিক্যাল সবগুলো একসাথেই বলছি আমরা। মাঝে মাঝে কোলনের ইন্টেরিয়র এক্সামিন করতে হয় টু ডায়াগনোস আইদার দেয়ার ইজ এনি গ্রোথ অর অবস্ট্রাকশন অর সামথিং এলস। তখন কিভাবে আমরা এই এক্সামিন করব? একটা হচ্ছে এক্সরে করে দেখা যেতে পারে, কিন্তু এক্সরে করার আগে বেরিয়াম দিতে হয়, এটাকে বলে বেরিয়াম ইনিমা এক্সরে। প্রথমে বেরিয়ামের একটা লিকুইড, বেরিয়াম সালফেটকে পানিতে আমরা সলিউশন তৈরি করব, লিকুইড তৈরি করব, দেন সেটাকে আমরা রেকটাম দিয়ে ইনসার্ট করে দিব, দেন এক্সরে নিব। এটাকে বলা হয় বেরিয়াম ইনিমা এক্সরে। ইদানিং কালে বেরিয়াম ইনিমা এক্সরে আর করা হয় না, তার চেয়ে বেটার এক্সাম হচ্ছে কোলোনোস্কোপি। এখানে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি অ্যানাস দিয়ে একটা টিউব ইনসার্ট করা হয়েছে, তার নামই হচ্ছে, এবং এই টিউবের মাথায় একটা ক্যামেরা থাকে, একটা লাইট থাকে, টিউবটা যাবে এবং ভিতরটা দেখতে দেখতে এই মনিটরের মাঝে আমরা ইন্টেরিয়রটা দেখতে দেখতে যাব। এটাকে বলা হয় কোলোনোস্কোপি। সো আমরা কোলনের ভিতরটা আমরা বেরিয়াম দিয়ে দেখতে পারি, বেরিয়াম ইনিমা এক্সরে করে, অথবা কোলোনোস্কোপি করেও আমরা দেখতে পারি যে কোলনের ইন্টেরিয়রটা কেমন। কোলোনোস্কোপি মানে এন্ডোস্কোপিক এক্সাম আর কি, এটা এক ধরনের এন্ডোস্কোপিক এক্সাম অফ দি কোলন। কোলনে কতগুলো রোগ হতে পারে, যেমন একটাকে বলে কনজেনিটাল মেগাকোলন অর হার্টস্প্রাংস ডিজিজ। নরমালি আমরা জানি এলিমেন্টারি ট্রাক্টের ওয়ালে দুটো প্লেক্সাস আছে, একটা হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস আর একটা সাবমিউকোসাল প্লেক্সাস। এই প্লেক্সাসে কিছু নার্ভ সেল পাওয়া যায়, সেই যে সেলগুলো নিউরাল ক্রেস্ট থেকে ডেভেলপ করে, তার মানে নিউরাল ক্রেস্ট থেকে নার্ভ সেল ডেভেলপ করে, সেলগুলো এসে আশ্রয় নেয় জিআইটির ওয়ালে,
এবং এখানে প্লেক্সাসটা তৈরি হবে। যদি এই এই নিউরনগুলো নিউরাল ক্রেস্টের এই সেলগুলো মাইগ্রেট করে জিআইটির ওয়ালে না আসতে পারে, তাহলে এই যে প্রবলেম হবে তার নামই হার্সপ্রাংস ডিজিজ অর কনজেনিটাল মেগাকোলন। এটাকে বলে এ গ্যাংলিয়নিক মেগাকোলন। যে জায়গাতে এই নার্ভ সেলগুলো থাকবে না, মানে গ্যাংলিয়নিক সেল থাকে না, নিউরন থাকবে না, সেই জায়গাটা হয়ে যায় নেরো। এই জায়গাটুকু হবে নেরো, আর তার প্রক্সিমাল পার্টটা, এটা নর্মাল পার্ট, কিন্তু এই জায়গাতে কন্টেন্ট জমা হয়ে যাবে। জমা হওয়ার কারণে এটা এক্সপান্ড করে যাবে, মেগা হয়ে যাবে। এই জন্য কন্ডিশনটার নাম কনজেনিটাল মেগাকোলন। এখানে মনে রাখতে হবে যে জায়গাতে গ্যাংলিয়ন নাই, গ্যাংলিয়ন সেল নাই বা নিউরন নাই, সেই জায়গা কিন্তু মেগা নয়, সেই জায়গাটা নেরো হয়ে থাকে, আর তার প্রক্সিমাল পার্টটা মেগা হয়ে যাবে। কিন্তু প্রক্সিমাল পার্টে কিন্তু নিউরন ছিল, ওখানে অ্যাকুমুলেট করার কারণে মেগা হয়ে যায়। সো দ্যাট ইজ দ্য কল্ড হার্সপ্রাংস ডিজিজ অর কনজেনিটাল মেগাকোলন। এবং এই কনজেনিটাল মেগাকোলন ম্যাক্সিমাম ক্ষেত্রে রেক্টো সিগময়েড জাংশনে হয়। রেক্টাম আর সিগময়েড কোলনের জাংশনে এই মেগাকোলনের কনস্ট্রিক্টেড পার্টটা এখানেই থাকে। কনস্ট্রিক্টেড সেগমেন্ট অফ দ্য হার্সপ্রাংস ডিজিজ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রেক্টো সিগময়েড জাংশনেই হয়। এর বাইরে আরেকটা প্রবলেম হতে পারে, তার নাম ভলভিউলাস। যে আমরা লার্জ ইন্টেস্টাইনের যে জায়গাগুলো মোবাইল, মানে যাদের মেজেন্টেরি আছে, সেই জায়গায় মেজেন্টেরির মাঝে কয়েলিং হয়ে যেতে পারে। কয়েলিং হয়ে তার ব্লাড ভেসেলকে কম্প্রেস করবে, কারণ এই এগুলো দিয়েই কিন্তু, মানে পেরিটোনিয়াল ফোল্ড গুলো মেজেন্টেরি দিয়ে ব্লাড ভেসেল আসতো। কয়েলিং হওয়ার কারণে আলটিমেটলি ব্লাড ভেসেল বন্ধ হয়ে যাবে, ব্লাড সাপ্লাই বন্ধ হবে, এবং গ্যাংগ্রিন ডেভেলপ করবে। সো এই কন্ডিশনকে বলা হয় ভলভিউলাস। এবং এই ভলভিউলাসটাও কিন্তু আলটিমেটলি বেশি হয় সিগময়েড কোলনের মাঝে। সিগময়েড কোলনেই ভলভিউলাস প্রবলেম বেশি হবে। সিগময়েড কোলন তো একটা ইন্ট্রাপেরিটোনিয়াল, তার মেজেন্টেরি আছে, এবং সিগময়েড মেজোকোলনেরই মোবিলিটি কিন্তু খুব বেশি, এই জন্য এখানে বেশি হয়। দেন ডাইভার্টিকুলোসিস। কোলনের ওয়ালের মাঝে কোন একটা উইক পয়েন্ট দিয়ে লাইনিং এপিথেলিয়াম বাইরে বের হয়ে যেতে পারে এবং একটা ডাইভার্টিকুলা তৈরি করতে পারে, এটাকেই বলে ডাইভার্টিকুলোসিস। এই প্রবলেমটাও বেশি হয় সিগময়েড কোলনের মাঝে। এবং এই ডাইভার্টিকুলোসিসে যদি কখনো ইনফেকশন হয়, তাকে আবার বলে ডাইভার্টিকুলাইটিস। তাইলে প্রথমে ডাইভার্টিকুলোসিস তৈরি হলো, দেন ডাইভার্টিকুলাইটিস তৈরি হতে পারে। সো এইটাও কিন্তু সিগময়েড কোলনেই বেশি হয়, ডাইভার্টিকুলোসিস। দেন কার্সিনোমা ডেভেলপ করতে পারে কোলনের মাঝে। কার্সিনোমা এপিথেলিয়ামের হ্যাপাজার্ড গ্রোথের কারণে কোলনিক কার্সিনোমা ডেভেলপ করতে পারে। কোলনিক কার্সিনোমা ম্যাক্সিমাম ক্ষেত্রে মোর দেন 50 অ্যাবাভ ইয়ারে এইটা বেশি দেখা যায়। এবং যে পার্সনগুলো নন ভেজিটেরিয়ান, যারা ভেজিটেবল খায় না, আমিষ ভোজী যারা, তাদেরই এই কোলনিক কার্সিনোমা বেশি হয়। এবং যদি কার্সিনোমা হয়, লুমেনটা অবস্ট্রাকশন করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক দিন পর্যন্ত সাইলেন্ট থাকে স্প্রেড করার আগ পর্যন্ত, দেন তারা স্প্রেড করে, অনেক দিন পরে স্প্রেড করে। এটা ভেরি স্লো গ্রোয়িং টিউমার বা কার্সিনোমা। এবং স্প্রেড করে লোকাল স্প্রেড হবে, লিম্ফ নোড দিয়ে বা লিম্ফ ভেসেল দিয়ে লিভারে স্প্রেড করতে পারে। এবং যদি ডায়াগনোসিস করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোলনের একটা বড় পার্ট ফেলে দেওয়া হয়, যাকে বলে হেমিকোলেক্টমি। হেমিকোলেক্টমি করা হয়। দেন কোলনের বা পুরা জিআইটির কোন একটা পার্ট, একটা প্রক্সিমাল পার্ট ডিস্টাল কোন পার্টের মধ্যে ঢুকে পড়তে পারে। এখানে আমরা দেখছি একটা টিউব, তার একটা পার্ট তার ডিস্টাল পার্টের মধ্যে ঢুকে পড়লো। এই প্রবলেমকে বলা হয় ইন্টারসাসেপশন। ইন্টারসাসেপশন বলে। এবং এই ঢুকাঢুকি করতে গিয়ে অনেক ক্ষেত্রে ব্লাড ভেসেলকে অবস্ট্রাক্ট করতে পারে, ব্লাড ভেসেল বন্ধ হয়ে গ্যাংগ্রিন তৈরি হবে। এইটাকে বলে ইন্টারসাসেপশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে সিকামের মাঝে আইলিয়াম ঢুকে পড়ে, তার মানে হচ্ছে আইলিওসিকাল ইন্টারসাসেপশন। অথবা আইলিয়ামের মাঝে আইলিয়াম ঢুকে পড়তে পারে, অর কোলনের মাঝে কোলন ঢুকে পড়তে পারে। অনেক ধরনের ইন্টারসাসেপশন হয়, আইলিয়াল,
আইলিওসিকাল কোলোকলিক ইন্টারসাসেপশন, তবে মোস্ট কমন হচ্ছে আইলিওসিকাল ইন্টারসাসেপশন। এখানে যে ডায়াগ্রামটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আইলিয়াম ঢুকে পড়েছে সিকামের মাঝে, মানে এটা আইলিওসিকাল ইন্টারসাসেপশন। দিস ইজ দ্য মোস্ট কমন ইন্টারসাসেপশন। যাই হোক, আমরা অলমোস্ট শেষ করে ফেলেছি লার্জ ইন্টেস্টাইন। নেক্সট ভিডিওতে আমি রেকটাম এবং অ্যানাল ক্যানেল নিয়ে ডিসকাস করব। আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি। যদি কারো এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাইকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আমি অনুরোধ জানাবো। এই বেল আইকন ক্লিক করে সাবস্ক্রাইব করতে হয়। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করা, দেন লাইক বাটনে একটু ক্লিক করে দিলে, এবং একটা গঠনমূলক যদি কোনো পরামর্শ থাকে বা ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে সেটা কমেন্ট সেকশনে মতামত করলে খুবই ভালো হয়। তাহলে এগুলো পরবর্তী ভিডিও তৈরির জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করে। সো এই পর্যন্ত আজকের আমার ভিডিও। টেক কেয়ার, গুড বাই।